শহীদ আবু সাইদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট দেয়ায় ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মিকে। কিন্তু তাকে স্থায়ী বরখাস্ত ও বিচার দাবি করেছেন আন্দোলনকারী ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যায়িত করেন তাপস্বী তাবাসসুম। এরপর থেকেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে গত 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এনটিভির ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের মানুষ। ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনার সরকারের। এটা সত্য, সেদিন যদি আবু সাইদের হত্যাকাণ্ডটি জাতির সামনে না আসতো তাহলে আরো অসংখ্য হত্যা হতো। আবু সাইদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে প্রথমেই আবু সাইদের বাড়িতে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে একটি পোস্ট দেন। এতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যায়িত করেন, সমালোচনা করেন ডক্টর ইউনুসের। সেই ফেসবুক স্ট্যাটাস ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম, ঠিক আছে? যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি। এছাড়া উর্মির চাকরিচ্যুতি ও বিচার দাবি করে লালমনিরহাট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে প্রায় 8.5 কেজি ওজনের তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিক্রয় নিষিদ্ধ এই তিমি মাছের বমির বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান বিরল বলেও জানিয়েছে বিজিবি। টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সোমবার দুপুরে শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তিমি মাছের বমির চালানটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় শামসুল আলম নামে এক পাচারকারীকে। তিনি সেন্ট মার্টিনের বাসিন্দা। পরে শামসুলের বিরুদ্ধে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি। ক্ষমতার দাপটে অর্থ লোপাটি নয়, পরিবারের সদস্য আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রায় 1500 বেশি সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। শেখ পরিবারের সদস্য হলেই পূর্বাচল, ঝিলমিল প্রজেক্ট ও উত্তরা তৃতীয় প্রকল্পে মিলেছে 10 কাঠার প্লট। এসব প্লট বরাদ্দ দিয়েছে রাজুক। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি, সংস্কৃতি কর্মী, সরকারি আমলারাও আছেন সরকারি প্লট প্রাপ্তির এই তালিকায়। এমনই তথ্য উঠে এসেছে এনটিভির অনুসন্ধানে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। 29,000-এর বেশি প্লট আছে ঢাকার পাশেই গড়ে ওঠা আধুনিক পূর্বাচল নতুন শহর প্রকল্পে। যুগ পেরিয়ে যাওয়া এই প্রকল্প এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে আবার যুক্ত হয়েছে সাবেক সরকার প্রধানের ইশারায় নিয়মের তোয়াক্কা না করে প্লট বরাদ্দের চিত্র। রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে গড়ে তোলা হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প, যেখানে সাধারণ মানুষের জন্য আবাসন তৈরির সুযোগই ছিল মূল লক্ষ্য। তবে বিগত সরকারের ঘনিষ্ঠরাই এই এলাকায় বাগিয়ে নিয়েছেন প্রায় 1100টিরও বেশি প্লট, যেখানে আছে শেখ হাসিনা ও তার পরিবারের সবার নাম। রাজুকের সম্পত্তি বিভাগের দেয়া তথ্য বলছে 110 জন সংসদ সদস্য আর অন্তত 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, অভিনয় শিল্পী আছেন কোটি টাকা মূল্যের প্লট প্রাপ্তির তালিকায়। পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে পুতুল, শেখ রেহানা সহ পরিবারের সবাই 10 কাঠা জমি বরাদ্দ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসেও সরকারি কোটায় জমি নিয়েছেন জয়। লম্বা এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান,
সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হকও হয়েছেন 5 কাঠা জমির মালিক। অর্ধশত আমলাদের মধ্যে সিনিয়র সচিব জিয়াউল আহসান, সাবেক গভর্নর ফজলে কবির, বিচারপতি খিজির হায়াত, সাবেক রাজুক চেয়ারম্যান ABM আমিনুল্লাহ নুরি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভূঁইয়া সহ জনপ্রিয় অভিনেত্রীরা। আছেন সাবেক আইজিপি মনিরুজ্জামান মানিক। শেখ হাসিনার কার্যালয়ের অফিস সহায়কও পেয়েছেন বিশেষ কোটার এ জমি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাবে প্লট বরাদ্দ নতুন কিছু নয়, তবে দোষীদের ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। রাজুকের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে সরকার চেয়েছে তাই তারা করেছে, তারা দায় এড়াতে পারে না। তবে আমি মনে করি যেটা মূল দায়িত্ব অবশ্যই যারা ক্ষমতার সাথে ছিলেন, যারা এরকম সম্পূর্ণভাবে বৈষম্যমূলকভাবে উদ্দেশ্যমূলকভাবে বৈষম্যমূলক এই ধারাটা প্রবর্তন করেছিল এবং সেটার সুযোগ তারা নিয়েছেন। এরকম ক্ষমতার অপব্যবহারের কারণে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। যে বরাদ্দগুলো ছিল সেগুলো বাতিল করা দরকার। পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের জন্য 12টি পেশার মানুষের কাছে আবেদন চায় রাজুক, কিন্তু গত 10 বছরে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী ছাড়া এই সুবিধা পাননি অন্য কেউ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদের বাবা মার আরতি, সন্তানের খুনিদের বিচার দেখে মরতে চান। তারা বলেন, ছাত্র জনতা বিপ্লবে শহীদ আবু সাইদের বিচার দেখতে দেশবাসীও অপেক্ষা করছে। আবু সাইদ গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করায় NTVকে ধন্যবাদ জানান বাবা মকবুল হোসেন। পুত্র শোকে এখনও স্বাভাবিক হতে পারেননি মা মনোয়ারা বেগম। রংপুর থেকে আরও জানাচ্ছেন AKM মইনুল হক, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। নিরস্ত্র এক যুবক দুহাত প্রসারিত করে বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। মুহূর্তে ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয় তার কোমল শরীর, লুটিয়ে পড়েন মাটিতে। সাইদের আত্মাহুতির দৃশ্য দেখে থমকে যায় সময়, জেগে ওঠে ছাত্র জনতা। আবু সাইদের হত্যার ঘটনায় পুলিশ 16 জুলাই এবং 18 আগস্ট বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। এ মামলায় অগ্রগতি নেই এমন অভিযোগ মামলার বাদীর। আমরা মামলা নিয়েও অনেক ভয় ভীতির ভিতরে আছি। আসলে আমরা এই মামলারই কোনো এখনো অগ্রগতি পাচ্ছি না। এ মামলায় সাবেক আইজিপি সহ 2 পুলিশ গ্রেপ্তার হয়েছেন এবং তদন্ত সঠিক পথে চলছে বলে জানালেন তদন্তকারী কর্মকর্তা। এই মামলাটি নিয়ে আমার পিবি হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল হয়েছে। আমরা সবাই মিলে কিন্তু এগুলো চেষ্টা করছি যে যৌক্তিক যে অ্যারেস্টটা সেটি করার। আশঙ্কা প্রকাশের মতো কোনো কিছু নেই, তাদেরকে আস্থা রাখতে হবে আমাদের প্রতি। তদন্তে যারাই শনাক্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে, এমনটা জানালেন পুলিশ কমিশনার। তদন্ত চলতেছে, এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে কারা প্রকৃত আসামি। পুত্র শোকে অসুস্থ হয়ে পড়েছেন সাইদের বৃদ্ধ বাবা মা। তাদের মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখতে চান। সূক্ষ্ম বিচার দেখতে চাই, আমি সূক্ষ্ম বিচার দেখে যেন মরে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। আমাদের ছেলের হত্যার বিচার চাই। আমাদের ছেলে ক্যাঙ্কেরে মারি ফেলাছে। ফ্যাসিস্ট আমলে পুলিশের গাইবি এজাহার, পরিবারের আশঙ্কা, সবকিছু ছাপিয়ে প্রকৃত খুনিরা শনাক্ত হবে এবং বিচার দেখতে পাবেন বাবা মা, এমন প্রত্যাশা শহীদ আবু সাইদের সহযোদ্ধাদের। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। পাহাড়ে অস্থিরতা সহ নানা কারণে আজ থেকে 31 তারিখ পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 3 পার্বত্য জেলায়। সম্প্রতি বন্যার পর এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘমেয়াদী ক্ষতির বিরূপ প্রভাব পড়েছে পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা বাণিজ্যে। ইতিমধ্যে ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলা বেশ কয়েকটি আবাসিক হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি খ্যাত বান্দরবান জেলা একটা সময়ে সারা বছরই পর্যটকে মুখরিত থাকত, কিন্তু 2020 থেকে 21 সাল পর্যন্ত কোভিড-19 পর্যটনের ক্ষতির পরই 2022 সালের মাঝামাঝি থেকে পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সংঘাত অস্থিরতায়, নিরাপত্তা বিবেচনায়, ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাবে সেই চিরচেনা পর্যটকে ভরপুর দৃশ্যটা যেন বদলে যায়। এরপর
2023 সালে বন্যা ও 2024 সালে রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘমেয়াদী লোকসানে পর্যটন ব্যবসায়ীরা। সবকিছুই বন্ধ করে দিয়ে বান্দরবানের পর্যটন খাতের কফিনের শেষ প্যারাকটা মেরে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে কারণে আমরা বান্দরবানের পর্যটন খাতে বিনিয়োগকারীরা এখন নিঃস্ব এবং আমরা একদম শেষ, আমাদের আর কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আগামী 31 অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যে পর্যটক ভ্রমণের নিরুৎসাহিত করার খবর আমরা পেয়েছি, এতে করে আমাদের বান্দরবানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে বেশিরভাগ রেস্টুরেন্টই পর্যটন নির্ভর। পর্যটন না আসার কারণে এই ধরনের নিষেধাজ্ঞা চলমান থাকলে এই খাতের সাথে জড়িত শত শত মানুষ, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। ওনারা নিষেধাজ্ঞা যখন দিবে তখন যাতে আমাদের ব্যাংকের ইনস্টলমেন্ট বন্ধ থাকে। আমাদের দাবি হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের ব্যাংকের ইনস্টলমেন্টগুলো বন্ধ রাখবে, ইন্টারেস্ট বন্ধ করে দিবে, বন্ধ রাখবে। সাথে লাইসেন্সগুলো যেগুলো আমরা 1 বছর করে লাইসেন্স করি, যে কদিন বন্ধ ছিল সেই লাইসেন্সগুলো আমাদের সাথে অ্যাড করে দিবে, যোগ করে দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়ি জেলাতেও মঙ্গলবার থেকে 31 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে নিষেধাজ্ঞা। এর আগে চলতি মাসের 2 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত 3 দিনের জন্য পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। গত 3 মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে পর্যটকরা এমনিতেই পাহাড় বিমুখ ছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে সামনের টানা ছুটিতে যখন রাঙামাটিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে নিষেধাজ্ঞার নির্দেশনায় উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছেন এই খাতে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা। আমাদের প্রায় 1000-এর উপরে শ্রমিক মালিক, এরা অনেক ক্ষতিগ্রস্ত করে যাবে এবং আমরা বেকার হয়ে পড়েছি সবাই। অলরেডি সামনে একটা পুজোর বন্ধ, যেখানে আমরা হচ্ছে যে 11 থেকে 14 তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের একটা ভালো বুকিং ছিল। তো ইতিমধ্যে আমাদের এই বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে এবং আমরা হচ্ছে যে যেটা বুকিং মানি নিয়েছিলাম ওটা রিফান্ড দিতে হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বৃহস্পতিবার থেকে দশমীর দিন পর্যন্ত 4 দিন ছুটি পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজই জারি হতে পারে বলেও জানান তিনি। এদিন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। নাজিবুর রহমানের আরেকটি রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসবের সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দুর্গাপূজার উৎসবকে সার্বজনীন রূপ দিতে বৃহস্পতিবার সাধারণ ছুটির ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহযোগিতার আশ্বাসও দেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি, কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুতই করবো, যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মহানগরীতে সতর্ক অবস্থানে থাকবে ডিএমপি। আমাদের জানামতে এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। দুর্গাপূজা উপলক্ষে নগর জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন ঢাকা মহানগরী পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই গণহত্যার বিচার শুরুর জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পুরাতন হাইকোর্ট ভবন এবং প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারে তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারা মূলত পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন। এ সময় তারা তাগিদ দেন যত দ্রুত সম্ভব পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শেষ করার, যেন জুলাই হত্যার মূল বিচার কার্য শুরু করা সম্ভব হয়। এনটিভির আয়োজনে শুরু হয়েছে দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাশোর সিজন 7-এর ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অডিশন রাউন্ড। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন অনুষ্ঠিত হচ্ছে। রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন পাবেন নগদ 5 লাখ টাকা, প্রথম রানার্স আপ পাবেন 3 লাখ টাকা, এছাড়া সেকেন্ড রানার্স আপের জন্য থাকছে 2 লাখ টাকা। আবির আহমেদের রিপোর্ট। কোটি কোটি দর্শকের মন কেড়েছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল হাশো। শুধু দর্শককে বিনোদন দেয়া নয়, এই শোয়ের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে অনেক মেধাবী শিল্পীও। মার্সেল ও এনটিভির উদ্যোগে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠানও দেখার সুযোগ পান। ইতিমধ্যে দেশের বিনোদন জগতে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত এই কমেডি রিয়েলিটি শো। মনে মনে একটু ঘাবড়ানো অবস্থায় আছি, তারপরেও নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছি। আমি আমার মাধ্যমে, আমার জোকসের মাধ্যমে আমার সমাজে ভালো একটা বার্তা যেন আমি পৌঁছাইতে পারি। প্রতিভা জায়গাতে তো বয়স লাগে না, জোক শুধু বললেই হয় না, সো একটা প্রেজেন্ট করার ওয়ে থাকতে, এক্সপ্রেশন থাকতে হয়, সো ওগুলো আছে আমার মধ্যে। এবার শোটির সিজন 7 শুরু হয়েছে। শোটির পরিচালকরা আশা করছেন এবারের আসরটি আগের তুলনায় আলাদা ও জাঁকজমকপূর্ণ হবে। আমরা যে ধরনের পারফর্মার আশা করছি, গতবারেও যেরকম পেয়েছি, এবারেও আমরা কিছু কিছু পারফর্মার আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে গতবারের চেয়েও অনেক দুর্দান্ত। আজকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ একসাথে 2টি বিভাগের আমরা অডিশন চলছে, ব্যাপক সাড়া পেয়েছি। গতবার থেকে এবার অনেক হার্ড কম্পিটিশন হবে। নায়ক যখন 10-12টা কন্যার সাথে মারামারি করে তখন তার কোনো ব্যথা লাগে না, যখন রাত্রে নায়িকা মারে তখন করে চিৎকার দেয়। মার্সেল হাশোর মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়ে থাকেন তরুণ কমেডিয়ানরা, এমনটি মনে করছেন অডিশন রাউন্ডের বিচারকরা। 6টা ভেন্যুতে পার্টিসিপেন্ট কালেক্ট করেছি, তারা ভীষণ ভীষণ মেধাবী এবং আমরা ভীষণ আশাবাদী যে এই সিজন 7টা অন্য বারের থেকে আরও অনেক বেশি ভালো হবে। হাশোয়ের এবারের আসরে মোট 40 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত 6 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আদালতে হাজির হতে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এ বিষয়ে আগামী 28 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলা গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলে না গিয়ে বঙ্গভবনের শপথ নিলাম, এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে ফেসবুকে বিরূপ মন্তব্য করে মনিরুজ্জামান। বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে 5 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। তবে জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নার্সরা রোগীদের সেবা প্রদান করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা 5 ঘন্টা কর্মবিরতি পালন করেছে। এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল বিভাগের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। কেন্দ্র ঘোষিত এক দফা দাবিতে রাঙামাটি জেলা হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে কর্মবিরতি পালন করেছে নার্সরা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলো। গ্রেফতার হওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে চিকিৎসার জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয় সাবেক এই মন্ত্রীকে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিসিন বিভাগের কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দুপুরে শহরের বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরণের কারণে আশেপাশের 13টি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে 13 গ্রামের কয়েক হাজার নারী পুরুষ সকালে বড় পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে বিক্ষোভ করেছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে তারা কয়লা খনি কর্তৃপক্ষের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের টাকা দিলেও তাদের এই 13 গ্রামের প্রতি নজর দিচ্ছে না কয়লা খনি কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই, তবে আইন বিভাগ চাইলে পলাতকদের ফিরিয়ে আনা হবে। এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভারতেই আছেন তার মা শেখ হাসিনা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা বর্তমান কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সম্প্রতি শেখ হাসিনা দুবাই পাড়ি জমিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়টি গুজব বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন তার পুত্র। ভারত ও আরব আমিরাতের সরকারও এর সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। তবে কোথায় আছেন শেখ হাসিনা এমন প্রশ্নের উত্তর নেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। এদিকে ইতালির ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা জানান, জমাকৃতদের মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার। এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না। এটা তারা তাদের এখতিয়ার। কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যা 6:25 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান। মকবুল নামের এক বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার আইনজীবী অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া খিলগাঁও থানার 2টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলা এবং পল্টন থানার 1টি হত্যা চেষ্টা মামলায় তার জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই, যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। মামলা জট কিভাবে কমানো যায় সে বিষয়ে প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। জনসাধারণ যাতে উপকৃত হয় সেভাবে বিচার বিভাগ সংস্কার করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে কমিশন প্রধান এসব কথা বলেন। বিচার প্রার্থীরা যাতে কম সময়ে ও সহজে তাদের সেবা পেতে পারেন সে বিষয়ে নজর দেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগকে হস্তক্ষেপ মুক্ত করা ও স্বাধীনতা নিশ্চিতে কমিশন সরকারকে বেশ কিছু প্রস্তাবনা দেবে। সেক্ষেত্রে মামলা জট ও বিচার প্রার্থীদের খরচ কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফেরানো ও স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সুপারিশ করবে কমিশন। এছাড়া বিচারক নিয়োগের জন্য নীতিমালা করার বিষয়েও প্রস্তাবনা থাকবে কমিশনের। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। এইটা চিন্তা ভাবনা নিতে হবে। বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো, বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয়। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ 13 সদস্য পদত্যাগ করেছেন। তবে 2 জন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে কোন 2 জন এখনও পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পিএসসি সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দেননি তারা আগামীকালের মধ্যেই জমা দেবেন, আর যারা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে। বিশ্বজুড়ে জোয়ার সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর দেওয়া হলো এবারের নোবেল পুরস্কার। এআই এর উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রাখায় বিজ্ঞানী জন হোপফিল্ড এবং জেফ্রি হিন্টনকে যৌথভাবে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বিষয়। এআই নতুন প্রজন্মের কাছে প্রায় মহাকাশ ছোঁয়ার প্রতিযোগিতার সামিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রযুক্তি দুনিয়ায় এআই ঘিরে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগ সামনে আসছে। শিল্প কারখানা, কৃষি প্রযুক্তিতে লেগেছে এআইয়ের ছোঁয়া, সাথে আছে উদ্বেগও। এআই এর বর্তমান জোয়ার সৃষ্টি করতে সময় লেগেছে 1 দশকের বেশি। আর বিপ্লবের পেছনের অন্যতম কারিগর আমেরিকান বিজ্ঞানী জন হোপফিল্ড এবং ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। কর্মের স্বীকৃতি হিসেবে এবার দুজনই পেলেন পদার্থে নোবেল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য হোপফিল্ড এবং হিন্টনকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। For foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. নোবেল কমিটি জানায়, এ 2 জন পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হোপফিল্ড এমন স্ট্রাকচার তৈরি করেছেন যেটি তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। অপরদিকে হিন্টন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, যদিও কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে না, কিন্তু স্মৃতি এবং শেখার মতো কিছু জিনিস অনুকরণ করতে পারে। পদার্থবিদ্যার মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে এ দুজন এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করে। নোবেলজয়ী দুই বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সার্টিফিকেট এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা 12,80,00,000 টাকা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।